Law is public opinion. Law is general will reflected in the programs taken by the then political parties of Bangladesh. French Revolution, কেমন ওখানে কোনো একটা এজেন্ডা ছিল না, তাই না? একক নেতৃবৃন্দ, একক নেতা, নো। It's like almost similar to this. আমাকে যেটা বলা হয়েছে আমাদের আয়োজকদের পক্ষ থেকে, the constitutional and legal aspects of this mass uprising, গণঅভ্যুত্থান or revolution, এটার যে constitutional validity অথবা এটার legitimacy কোথায় আছে, কেমন একটা তো হয়ে গেল আমাদের, এটার constitutional foundationটা কোথায় আছে, and whether this government will face any sort of constitutional challenges in future, or whether a government lacks any constitutional validity, constitutional sanction. তো অনেকে কেউ আছে যারা প্রো রেভলিউশন এবং অ্যান্টাই, আছে অনেকের মধ্যে একটু আছে উইকনেস, যে এটা কি কাজটা ঠিক হলো, ওয়াই আর্টিকেল 7 ক অ্যান্ড খ, 7 ক আর খ যদি থাকে, সেখানে তো শক্তি প্রদর্শন করে কনস্টিটিউশনাল সাসপেনশন ইজ এ ক্রাইম ফর উইচ হাইয়েস্ট পানিশমেন্ট ক্যান বি অ্যাওয়ার্ডেড, তাই না? 7 ক আর খ যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে বাই দ্য ডিপোজড রেজিম। আমরা যদি বলি হোয়াট ইজ দ্য লিগ্যাল বেসিস অফ দ্য রেভলিউশন, আমাদের যেটা হয়েছে, কেমন, আর এই গভর্নমেন্টের স্যাংশনটা কোথায় আছে, এই গভর্নমেন্টের লেজিটিমেসি কোথায় আছে? এক কথায় আমরা বলি যে পিপল, আমাদের আর্টিকেল 7, জনগণই হলো এই রাষ্ট্রের মালিক, জনগণই হলো রাষ্ট্রের নির্বাচক মণ্ডলী, জনগণের শক্তি হলো বেসিক্যালি দ্য ফাউন্ডেশন অফ দিস রেভলিউশন, এই গণ অভ্যুত্থান। একটা জিনিস আমরা দেখছি লাস্ট 4 উইকস, ওয়েদার এটা কি অভ্যুত্থান না বিপ্লব, তাই না? আমাদের ফিলসফিক্যাল অ্যাসপেক্টস থেকে অনেক পলিটিক্যাল ফিলসফি, কনস্টিটিউশনালিজম, তাই না, অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস or historical aspects, অনেক বিষয়ে এগুলো আসছে যে এটা আসলে কি বিপ্লব না অভ্যুত্থান, আমাদের এটা কি বিপ্লবী গভর্নমেন্ট নাকি অভ্যুত্থান উত্তর একটা গভর্নমেন্ট। এবং আসলে তো দুই অ্যাসপেক্টস। তো যেটা আমরা মনে করি আসলে তো বিপ্লব দীর্ঘদিন ধরে ইশতেহার নিয়ে আস্তে আস্তে সেটার ট্রানজিশনাল পিরিয়ড, দেন ব্রিঙ্গিং, দেন ইট গেট সাকসেস অর ইট ফেলস। আর অভ্যুত্থান সেটা হলো টু আপরুট এ রেজিম, এ গভর্নমেন্ট, এ স্টেটক্রাফট, সেটা উৎখাত করার জন্য ফর সাম রিজনস। হতে পারে that government has become fascist or dictatorial oligarch, that government is acting like an autocratic regime, তখন এটা আউস্ট করার জন্য প্রোগ্রামস সেট করে, এজেন্ডা সেট করে, কন্টিনিউয়াস স্ট্রাগলের মাধ্যমে uprooting that regime, এটা হলো অভ্যুত্থান, তাই না? এখন যেটা আমি স্টাডি করে পাচ্ছি, আমাদের এটা কেউ যদি মনে করে যে এটা কোটা সিস্টেম থেকে কয়েকদিন আগে শুরু হয়েছে, জন্য একটা অভ্যুত্থান। কোটা সিস্টেমের একটা আন্দোলন ছিল দ্যাট টার্নড এ মুভমেন্ট অফ রেজিম চেঞ্জ,
অনেকে এভাবেই বলে যে ছিল কোটার সিস্টেমের, হয়ে গেছে এক দফা। আপনারাই করেছেন এগুলো। ইউ লেড দ্য নেশন, ইউ লেড আস। এই যে ইয়াং আপনারা যারা আছেন, গ্রেটফুল টু অল অফ ইউ, এবং যারা বাইরে আছে, গভর্নমেন্টে আছে, স্টুডেন্টস, লিডার্স এবং রিপ্রেজেন্টেটিভস, তাদের যে এই প্রোগ্রামস, তাদের যে এজেন্ডা, তাদের যে অ্যাকশন, তার ফলে অভ্যুত্থান হয়েছে। আবার যে একটা পর্যায়ে এসে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের জন্য, রাষ্ট্র তৈরি করবার জন্য, বৈষম্য বিরোধী একটি সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য, একটা প্রতিনিধিত্বমূলক গভর্নমেন্ট প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। দ্যাট গোজ ব্যাক টু 1962। কেমন হিস্ট্রি যারা পড়ে, এই সমস্ত পড়ে, বলে কি ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, তাই না? লয়ের স্টুডেন্ট অনেকেই আছে। ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার। আমাদের যে কনস্টিটিউশনালিজম, যে আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশনালিজম, কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটা আমরা ইন আইসোলেশন আমরা এটা পড়তে পারি না। উই গো উইথ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস। কেমন সিন্স 1905, 11, 1919 ভারত শাসন আইন, 1935, 1947, 1954-এর কনস্টিটিউশন, 62, 69-এর রেভলিউশন, তাই না? গণ অভ্যুত্থান, দেন 70, অল অফ এ সাডেন বললো আমরা 10 এপ্রিল আমরা একটা অস্থায়ী সরকার গঠন করে ফেললাম, তাই না? ইট ওয়াজ এ স্বায়ত্ত শাসন, 6 দফা, তাই না? আজকে সময় কম, বাট আমি আসপেক্টসগুলো বলছি। হাউ ডিড ইয়োর অভ্যুত্থান অর বিপ্লব, যেটাই বলেন, দ্যাট গট ইটস শেপ। ইন কনক্লুশন, যেটা আমি প্রথমেই বলি, ওয়েদার দিস ইজ রেভলিউশন অর মাস upheaval or uprising, এটা আমি যদি বলি, স্যার আছেন লয়ের প্রফেসর, আমরা কি বলি, যেটা কোথাও সে 50% দিস, 50% দিস, or the thing that did not have any example, এটা আমরা লতে বলি কি সুই জেনারিস। কেমন এটা আমি বলছি ইদানিং বিভিন্ন লেকচারে, এখানে ওখানে, দিস ইজ এ সুই জেনারিস। আমাদের যে বিপ্লব হয়েছে, বিপ্লব অনেকে বলছেন, ফরহাদ মুজাহার অ্যান্ড আদার স্কলার্স, ফিলোসফার্স, তো আমি যদি বলি আমরা, দিস ইজ এ সুই জেনারিস, এটা নিজেই একটি ইটস ওন কাইন্ড। আমাদের যেটা হয়েছে চেঞ্জ এবং অভ্যুত্থান, বিপ্লব, সবগুলোর মিশ্রণে দিস ইজ এ সুই জেনারিস। এটা নিজেই একটা definition. It has got its own definition. Does not match with other pre-existing, examples. এটা আমরা প্রমোট করতে চাই। এবং নাম্বার 2, এটা আমরা কেন বলছি? বিকজ আমাদের যে কনস্টিটিউশনালিজম, এটা আমরা বলি এটা পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম। কেমন এটা হলো পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম। আমাদের যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সেট আপ, এটা হলো পলিটিক্যাল সেট আপ। বেসিসটা কি? পিপল। যেমন মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মানুষের একটা সোশ্যাল কন্ট্রাক্ট, দিস ইজ এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, তাই না? দিস ইজ এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট। নাগরিকদের শাসিত হবার জন্য একটা আইনি দলিল, এটা কনস্টিটিউশন, রাইট? এখন এই অভ্যুত্থান তো আর কনস্টিটিউশনের অধীনে হয়নি। কেমন অনেকে বলছে এটা কোথায় আছে সংবিধানে? আমরা সংবিধানে নেই। সংবিধানে আছে পিপলস সভরেন্টি, পিপলস পলিটিক্যাল সভরেন্টি। কেমন পিপলস সভরেন্টি যেহেতু আছে, পিপল মে চেঞ্জ এ রেজিম থ্রু রেভলিউশন, থ্রু প্রোগ্রামস, থ্রু অ্যাকশনস। সেইভাবে করে জনগণের যে শক্তি, আর্টিকেল 7, মানুষের যে পলিটিক্যাল সভরেন্টির কথা বলা হয়েছে, সে মানুষের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা,
মানুষের যে শক্তি, জনগণের যে উইল, এটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা লিখে যে রিপাবলিকান নেচার অফ এ স্টেটক্রাফট or গভর্নেন্স, সেটা কি? সেটা ইজ এ জেনারেল উইল, জি ক্যাপিটাল ডব্লিউ ক্যাপিটাল, তাই না? ঠিক আছে না? জি ক্যাপিটাল ডব্লিউ ক্যাপিটাল. So what is the basis of these Dr. Yunus regime? The basis is, foundation is general will, G capital W capital. আচ্ছা, এখন আর্টিকেল 7 ক এবং খ, 7 ক সেটাতে বলা আছে শক্তি প্রদর্শন করে কনস্টিটিউশন যদি সাসপেন্ডেড হয় তাদের সর্বোচ্চ শাস্তি হবে. তো আমাদের এখানে তো কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়নি. কেমন? কি মার্শাল ল এসে কনস্টিটিউশন সাসপেনশন করেছে? ইভেন ইমার্জেন্সিও দেওয়া হয়নি. অন দ্য ভেরি 5th of August there was no emergency, there is no martial law, so constitution is there. আরেকটা ভার্সন আছে, on the very day of revolution বা গণ অভ্যুত্থান, constitution automatically redundant হয়ে গেছে. এটা ভেরি এক্সট্রিম জুরিসপ্রুডেন্সিয়াল প্রপোজিশন, তাই না? The constitution is not there on 5th of August 2 p.m. because the head of the government, she left, and there was no parliament, and there was no cabinet, come on, and there was no continuity of the government, the previous government. So constitution had been suspended, কি বলে, ipso facto, automatically. এটা একটা এক্সট্রিম একটা ভিউ আছে, এটা আমরা রাখলাম যেহেতু আমাদেরকে হেল্প করবে. নাম্বার 2, আমরা যেটা বলি এখন is safe. There should have been a provisional constitution. কেমন? একটা প্রভিশনাল কনস্টিটিউশন 2-3 পৃষ্ঠা হতে হতো. একটা প্রভিশনাল কনস্টিটিউশন করা যেত ওই সময়, ভেরি প্রভিশনাল, সে 3-4 পেজেস. তারা শহীদ মিনারে এসে অথবা গণভবনে এসে দে উড হ্যাভ টেকেন ওথ, তাই না? এবং নতুন একটা গভর্নমেন্ট সেদিনই গঠন করা যেত, যেটা অনেক পলিটিক্যাল ফিলোসফার, থিঙ্কার বা আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট, constitutional experts, they are promoting এটা advocating for that. কি জন্য? বলে এটা হলো একটা constitutional vacuum. কেমন? এখানে there is no constitution, she is suspended, redundant, we need এটা একটা interim government আর interim constitution, provisional constitution দিয়ে এই সরকার তৈরি হতে পারত. আচ্ছা, নাম্বার 2, এখন কিভাবে হয়েছে? পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ইজ দেয়ার, ইলেক্টেড বাই দ্য প্রিভিয়াস রেজিম. ইলেক্টেড না, ইলেক্টেড আমরা সিলেক্টেড বিকজ দ্যাট পার্লামেন্ট ওয়াজ নট ইলেক্টেড, তাই না? there is no election. আচ্ছা, but for the sake of continuity, come on, for the sake of continuity, we had the president's approval everywhere. প্রেসিডেন্টের যে কাজগুলো তাকে দিয়ে এখনো সব হচ্ছে, উনি নিয়োগ করেছেন, ওথ পড়াচ্ছেন, এখনো হি ইজ ডুইং হিজ জব in accordance with the constitution. আচ্ছা, হয়তো এক সময় সেটা অন্য একটা শেপ নেবে. তো এই প্রেসিডেন্টের বাইরে দেখা গেল যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা গাইড করেছে, বলে টিচার্স নেটওয়ার্ক, আদার স্কলার্স অ্যান্ড পলিটিশিয়ানস, আর যারা মাস্টার মাইন্ডস, মাহফুজ আলম, তাই না, অ্যান্ড আদার্স, মাশাআল্লাহ, ভেরি গুড. তারা এবং এক্সপার্টরা
আই বিলিভ অ্যাটর্নি জেনারেল সহ আর্টিকেল 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তাই না? অ্যাপিলেট ডিভিশন থেকে অনলাইনে একটা ওপিনিয়ন নিয়েছে অ্যাপিলেট ডিভিশনের একটা 1 পৃষ্ঠারও কম, মেবি 11-12 লাইন্স, 11-12 লাইন্স একটা ওপিনিয়ন কনস্টিটিউশনের 106 অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন যখন মনে করে কোনো একটা লিগাল ইস্যুতে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নেওয়া জরুরি, তখন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অনুরোধে একটা ওপিনিয়ন দিতে পারে। তো এটাও একটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দিয়েছে এই গভর্নমেন্টকে। এই গভর্নমেন্ট 106-এর যে ওপিনিয়ন নেওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টা মণ্ডলীদের শপথ দিয়েছে, সেভাবে এটাও একটা লিগাল বেসিস, কনস্টিটিউশনাল বেসিস। আর যেটা আমরা দেখি যে ফ্রেঞ্চ রেভলিউশন কেমন, ওখানে কোনো একটা এজেন্ডা ছিল না, এখানে তাই না, একক নেতৃবৃন্দ, একক নেতা, নো, ইটস লাইক অলমোস্ট সিমিলার টু দিস। একেবারে বিফিটিং না, যার কারণে আমি এটাকে সুই জেনারিস বলছি। দিস ইজ আওয়ার বাংলাদেশি মুভমেন্ট অফ জুলাই অগস্ট অফ 2024। এটা নিজে একটা সুই জেনারিস, এটা নিজে একটা জেনার, নিজে একটা কাইন্ড, এটার কোনো তুলনা সারা ওয়ার্ল্ডে নাই। কেমন এখন এটা গেল কনস্টিটিউশনাল ফাউন্ডেশন। কেমন আমাদের যেটা নজির একটা আছে যে এরশাদের স্বৈরাচারী যে এরশাদের পতন হলো কেমন 1990 6th of December 1990। মূলত 3-4টি রাজনৈতিক দলের আন্দোলনের ফলে এরশাদের পতন হয়েছিল। তখনও কনস্টিটিউশনাল একটা চ্যালেঞ্জ এসেছিল। কেমন কি হবে কনস্টিটিউশনাল এই চ্যালেঞ্জ যদি আসে, তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস। তখন রাজনৈতিক দলগুলো গিয়ে তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি এসে কেমন এই রেসপন্সিবিলিটি পালন করুন, রাষ্ট্রের এই ক্রাইসিস টাইমে, রাষ্ট্রের এই ক্রুশিয়াল টাইমে আপনি এসে আমাদেরকে গাইড করুন, এখানে একটা ফেয়ার ইলেকশন করেন, 5th ইলেকশন, বাংলাদেশে 5ম নির্বাচন জাতীয় সংসদ। তখন প্রেসিডেন্ট এরশাদ সেদিন তার পতন 6, সেদিন উনি করলেন কি, উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য পলিটিক্যাল লিডার্স, কেমন 90 সালে, তখন উনি সমস্ত রাজনৈতিক দলের একটা কনসেনসাস হলো। এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে অনেকে বলে ইনস্ট্যান্স কি আছে, এটাও একটা ইনস্ট্যান্স। There was no provisional constitution and constitution was not suspended. তখন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ had to বলি, তখন তো পলিটিক্যাল পার্টি তাকে বাধ্য করেছে, তাই না, যে ইউ অ্যাপয়েন্ট চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ as ভাইস প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক। কেমন চিফ জাস্টিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এরশাদ তাকে শপথ পড়িয়েছেন। কেমন দেন হি লেফট, তাই না? সো ওয়ার ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন ফর দ্যাট? ওয়ার ইজ দ্য ল? ল ইজ পাবলিক ওপিনিয়ন, ল ইজ জেনারেল উইল reflected in the programs taken by the then political parties of Bangladesh. This is the consensus. This was the consensus. People তাদের পলিটিক্যাল পার্টির উপর আস্থা রেখেছিল পুরা দেশে, আমরাও তখন আন্দোলন করতাম, সবই তো মনে আছে। Then Chief Justice Shahabuddin
পরে কি করলেন? আবার হি ওয়েন্ট ব্যাক টু জুডিশিয়ারি, আনপ্রেসিডেন্টেড। কেমন একটা অ্যাক্টিং চিফ জাস্টিস একটা দেশের, হি টুক ওভার দ্য লিডারশিপ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেমন on conclusion of his job he went back, উনি ছিলেন 6 ডিসেম্বর 1990 থেকে 9 অক্টোবর 1991, 9-10-1991 সালে উনি আবার চিফ জাস্টিস হয়েছিলেন। এগুলো কি কোনো আইন ছিল? It's all constitutional arrangement, কেমন, not in the letters but by way of পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়ন কে দিয়েছে? এগুলো কিন্তু কেউ ভোট দিয়েছে? নো। সেটার জন্য আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে ইন্টারিম রেজিমে ওই কয় মাসের জন্য তো কোনো কিছুই হয় নাই। দেন 11th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের, দ্যাট ভ্যালিডেটেড all the acts, কেমন, কর্ম, যজ্ঞ, শপথ, নিয়োগ, কেমন, রাষ্ট্রের সমস্ত কিছুকে ভ্যালিডেটেড করা হয়েছে থ্রু 11th অ্যামেন্ডমেন্ট। এখনও আমরা সেটা আমাদেরই একটা দৃষ্টিভঙ্গি, এক্সপেকটেশন যে এখনও যে কনস্টিটিউশনাল যে চ্যালেঞ্জেসগুলো আছে, আমরা বলছি পাবলিক ওপিনিয়ন, জেনারেল উইল, কেমন, পিপলস পলিটিক্যাল সভরেন্টি, আমাদের পলিটিক্যাল কনস্টিটিউশনালিজমের যে প্র্যাকটিস, কনভেনশন ওভার দ্য ইয়ার্স, কেমন, 6 দফা থেকে শুরু করে সবগুলো যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, বলে ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টস, দ্যাট ইজ অ্যান ingredient of our neo-constitutionalism. কেমন, দিস ইজ এ neo-constitutionalism, আমরা যেই যে সরকার চালাচ্ছি। কেমন, এখন নাম্বার 3, এটা আবার 3 নম্বর পয়েন্ট হলো, ওয়েদার আমাদের এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কিনা, যেটা একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল কোয়েশ্চেন ছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমাদের এখানে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল, তাই না? কেয়ারটেকার গভর্নমেন্ট স্কিম যেটা ছিল, সেই স্কিমটা ঢোকানো হয়েছিল আমাদের 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে এটা বাতিল হয়ে যায়, তাই না? এটা তো মনে আছে কী জন্য বাতিল হয়েছিল। বলল যে কনস্টিটিউশনের একটা ওয়ান অফ দ্য বেসিক স্ট্রাকচারস, মৌল বৈশিষ্ট্য হলো সংবিধানের যে এটা একটা প্রজাতন্ত্র, মানুষের, জনগণের দ্বারা নির্বাচিত, রিপ্রেজেন্টেটিভস উইল গভর্ন দ্য নেশন। কেয়ারটেকার গভর্নমেন্ট এটা অনির্বাচিত, সুতরাং it assaults the very fabrics of the constitutionalism vis-a-vis the basic structure. এটা ছিল 13th amendment জাজমেন্টের রেশিও ডিসাইডেন্ডায়, তো ইট ইজ এ রং। কেমন, এটা এখন আবার রিভিউ হবে। আর্টিকেল 11 কি বলে? প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ করা, এটা নিশ্চিত করবে, এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এটা হলো জেনারেল কনস্টিটিউশনাল স্কিম। ইন দ্য ইভেন্ট অফ সে এই ধরনের ভ্যাকিউম, যেটা যে সময় ডক্ট্রিন অফ নেসেসিটি আমরা বলি, দ্যাট গিভস ভ্যালিডিটি টু এ পলিটিক্যাল কনসেনসাস টু মিটিগেট দ্য সিচুয়েশন। কেমন, আর্টিকেল 11-এর উপর রিলাই করে 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছিল মূলত। এখন যেটা আমরা বলি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের মেয়াদ, এই গভর্নমেন্টের ফাংশনারি, এই গভর্নমেন্টের ডিসিশন মেকিং, সমস্ত বিষয়গুলো
কমফোর্টেবলি ডিল করা যেত যদি একটা ইন্টারিম প্রভিশনাল কনস্টিটিউশন হতো। দিস ইজ অন দ্য টেবল। এখন যেটা আরেকটা প্রপোজিশন এসেছে যে এই কনস্টিটিউশন আমরা যদি রিরাইট করব কিনা, নাকি এটা সংস্কার করব না পুনর্লিখন করব। কালকেও একটা হয়েছে না এখানে, এই যে প্রফেসর ডক্টর আলী রিয়াজ না, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, ইটস এ ভেরি রিনাউন্ড স্কলার। প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান, জনাব ফরহাদ মাজহার এবং আরও যারা আছেন সমমনা, they are advocating for rewriting the constitution. কেমন? সেটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, সময় সাপেক্ষ, হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের রিরাইটিং কেন হতে পারে? রিরাইটিং এই জন্য হবে, আমাদের এখানে দেখেন এই যে 1919 ভারত শাসন আইন 47 কনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্ট ফর ডিভিশন, 54, 62 কনস্টিটিউশন, 6 দফা 66, এরপরে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কেমন 69 অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার যে স্টেটমেন্ট, সমস্ত জায়গাতে যেটা অলিয়াহাদ তার জাতীয় রাজনীতি 1945 থেকে 1975, পেজ 349, সবগুলোর মূল স্পিরিট কী ছিল, অবজেক্টিভ কী ছিল? শাসনতন্ত্র স্থায়িত্বের বৈশিষ্ট্য ও গুণসম্পন্ন হইলে উহাতে অবশ্যই সমগ্র জাতির ইচ্ছা ও বিচার বুদ্ধির প্রতিফলন হইতে হইবে। আচ্ছা, দিস ইজ দ্য অবজেক্টিভ, ফান্ডামেন্টাল। মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, জনগণের ইচ্ছার প্রতিফলন, রিফ্লেকশন হইতে হইবে একটা শাসনতন্ত্র যদি ভালো শাসনতন্ত্রের জন্য। তো আমাদের এগুলো বিশাল একটা কর্মযজ্ঞ। ওয়াই ডিড আওয়ার ডেমোক্রেসি ফেল? কেন রিরাইটিং লাগবে? কেয়ারটেকার এই যে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম মৌলিক কাজ, যারা আমরা আজকে সেমিনারও বলছি, দ্য পলিটিক্যাল পার্টিস, ছোট বড় স্কলার্স, থিঙ্ক ট্যাঙ্কস, যারা বলছে 3 মাস 6 মাস 1 বছরের জন্য ইলেকশন দিয়ে দেন, আমরা টোটালি এটার বিরুদ্ধে। ওয়াই? আগে পলিটিক্যাল পার্টি আপনাদের রিফর্ম করেন। কেমন? কনস্টিটিউশন ইজ, এটা কতগুলো লেটার্স, পেজেস, কেমন? কনস্টিটিউশন তো আমাদের এখানে অনেকেই বলেছে, অনেক জুডিশিয়াল রিভিউর অনেক জাজমেন্ট আছে, যে আমাদের এখানে ফান্ডামেন্টাল রাইটস ভেরি গুড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, স্টেট পলিসি ভেরি গুড, কেমন? আরও অনেকগুলো প্রভিশন আছে,